হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা লাস্ট ভিডিওতে স্থির তড়িৎ ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে থিওরি শেষের সঙ্গে সঙ্গে আমরা একদম লাস্ট ভিডিওতে সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। তো এইবারে স্বাভাবিকভাবে আমরা চ্যাপ্টারের এমসিকিউ এবং সেট 1 সেট 2 নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও এবং এর পরের ভিডিওতে আমরা ছায়া প্রকাশনের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো যেহেতু এমসিকিউ সংখ্যা অনেক বেশি, তোমাদের 2021 এর ছায়া প্রকাশনের এডিশনের বইতে মোট 55টা এমসিকিউ রয়েছে, তার মধ্যে কয়েকটা বেশ বড়ও রয়েছে আর কিছু অঙ্কগুলো হিন্টস বইতে দিয়ে দেওয়া রয়েছে। তো যেগুলো বইতে দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না, কারণ সেগুলো এমনি সলভ করা রয়েছে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা থাকে তোমরা মেসেজ করতে পারো। তো এইবার প্রশ্ন হচ্ছে, সবচেয়ে প্রথম পেজ নাম্বার 66 এ সবচেয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র সম্বন্ধে যে উক্তিটি সত্যি নয়। দেখো, কুলম্বের সূত্রে আমরা যা পড়েছি, তো এই সূত্রটার দিকে যদি আমরা ভালো করে তাকিয়ে দেখি, তো এখানে বলেছে যেটি সত্যি নয়। তো যতগুলো অপশন রয়েছে তার মধ্যে একটা বি অপশন রয়েছে, সেই বি অপশনে বলা হয়েছে এটি যে কোনো দূরত্বের জন্য প্রযোজ্য। এটা কিন্তু সঠিক নয়, কারণ নিউক্লিয়াসের ব্যাস কিংবা ব্যাসার্ধে যে রেঞ্জটা রয়েছে 10⁻⁻15 মিটার, সেই রেঞ্জে কিন্তু কুলম্বের সূত্র খাটে না। এটা আমি একদম ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম, তো আশা করি তোমাদের মনে আছে। সেই জন্য অপশন হবে বি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2। এটাও খুবই সহজ, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তো এখানে দেখবে যে ডি অপশন রয়েছে, সেটা হচ্ছে স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বল। তো আমরা ক্লাস 11 এ পড়েছিলাম সংরক্ষী বল এবং অসংরক্ষী বল। তো এটা হচ্ছে দুটোই হচ্ছে সংরক্ষী বল, মহাকর্ষ বল এবং আমাদের স্থির তড়িৎ বল। সেই জন্য আমরা এটাকে বলছি কি, এটা দুটোই হচ্ছে সংরক্ষী বল। কোশ্চেন নাম্বার 3 একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা 1 নম্বরে নয় 2 নম্বরেও আসতে পারে, স্পেশালি 2 নম্বরেই সম্ভাবনা বেশি, এমসিকিউ আকারেও থাকতে পারে। তো এর উত্তর আমি করছি না, তার কারণ হচ্ছে এটা বইতে বসে দেওয়াই রয়েছে। কোথায় বসে দেওয়া রয়েছে? ছায়ার বইতেই রয়েছে, পেজ 54 एग्जांपल 4। তো ছায়ার বইতে 54 পেজে एग्जांपल 7 এ রয়েছে, আর এর অপশন হবে উত্তর, সেটা হচ্ছে বি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4। তো এটা সংসদ নমুনা প্রশ্ন এবং এইচএসও একবার এসেছে। তো এখানে দুটো আয়তকণা রয়েছে, তাদের মধ্যে দূরত্ব রয়েছে ডি। তখন আকর্ষণ বল ছিল যেটা, বিকর্ষণ বল যেটা ছিল সেটা হচ্ছে 9 নিউটন। এবার যখন 3D হয়েছে দূরত্ব, তখন কি হবে? তো এই সূত্র থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে আকর্ষণ বা বিকর্ষণ বলের সঙ্গে দূরত্বের যে সম্পর্ক, সেটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। সেখান থেকে আমরা ইজিলি যদি F1 F2 নাম দিই, তো ইজিলি আমরা এটা লিখতে পারি। তো আমাদের এই প্রশ্নে যদি আমরা লক্ষ্য করে দেখি, আমাদের এই F1 এর মান রয়েছে আর D1 D2 এর মানও রয়েছে। তো F2 সমান কত হচ্ছে? না, F2 সমান হচ্ছে F1 D1 স্কয়ার বাই D2 স্কয়ার। তো প্রথমে ছিল D, তারপরে হচ্ছে 3D অর্থাৎ 9 নিউটন। এইখানে হচ্ছে D স্কয়ার আর এটা হচ্ছে 3D স্কয়ার। তো এইখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 1 নিউটন। তো 1 নিউটন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন এ। এবার আসা যাক কোশ্চেন নাম্বার 5। তো এটা খুবই সহজ, Q1 Q2 রয়েছে, তো একটা তৃতীয় আধানকে নিয়ে আসা হলো। তো আমরা উপরিপাতের নীতির সময়ও দেখেছি যে দুটো আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল থাকে, সেটা সেই আধান দুটির গুণফল, তাদের মধ্যেকার যে মাধ্যম, তার প্রকৃতি এবং তাদের মধ্যেকার যে দূরত্ব, তার উপর নির্ভর করে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম কোনো আধানের কোনো রকম ইন্টারফারেন্স এখানে হয় না। তো ওই জন্য এটা হবে কি 5C, অর্থাৎ তাদের মধ্যে যে বলটা ক্রিয়া করছে সেটা কোনো পরিবর্তন হবে না। কোশ্চেন নাম্বার 6, 7, 8 খুবই সহজ রয়েছে। তো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এ যেটা রয়েছে সেটা হচ্ছে 1 কুলম্ব আধানের সংখ্যা জিজ্ঞেস করা হয়েছে। তো খুব সহজেই আমরা এটা করতে পারি। আমরা জানি Q = Ne
তো n সমান হচ্ছে q বাই e, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে এমসিকিউ তে আলোচনা হয়েছে এমনিও। তাহলে 1 বাই 1.6 10 টু দি পাওয়ার -90। তো এটাকে ডিভাইড করলেই এই ভ্যালুটা আমরা সরি এটা অ্যাকচুয়ালি 6 এর দাগে নেই, এইটা হচ্ছে 8 এর দাগে হয়েছে। ঠিক আছে, 8 এর দাগটা আগে বলে দিই, তারপরে 6 এর দাগটা বলছি। তো এখান থেকে 1.6 * 10 টু দি পাওয়ার -19, তাহলে এখান থেকে আসছে 6.25 10 টু দি পাওয়ার 80। তাহলে এটা হচ্ছে অপশন বি। এবার আমরা যে দুটো প্রশ্ন আমাদের ছাড়া হয়ে গেছে সেটা নিয়ে বলি। কোশ্চেন নাম্বার 6 এ ছিল 1 কুলম্ব সমান কত? খুবই সহজ। 1 কুলম্ব সমান আমরা সবাই জানি 3 * 10 টু দি পাওয়ার 9 ESU। তো 3 * 10 টু দি পাওয়ার 9 ESU অপশন বি তে আছে। এবার আসা যাক কোশ্চেন নাম্বার 7 এ। কোশ্চেন নাম্বার 7 এ বলা রয়েছে 1 ইউমে আধান কুলম্বে কত হবে? তো এটাও আমরা জানি যে 1 ইএমইউ আধান সমান 10 কুলম্ব। তো এটা কোন অপশনে রয়েছে? না, এটা রয়েছে অপশন এ তে। কোশ্চেন নাম্বার 9 আসে দেখো, এই তো আগে আলোচনা হয়ে গেছে। তো 9 এ যেটা বলা রয়েছে যে একটি নির্দিষ্ট মাধ্যমে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করাবে, এর ফলে কি হবে? না দেখো, আমরা কুলম্বের সূত্র যদি লিখি পরাবৈদ্যুতিক ধ্রুবক সহ, তাহলে এটা হয়। তো প্রথমে আমি লিখেছিলাম, তো একে যদি আমি f ড্যাশ নাম দিই, তাহলে f ড্যাশটা কি হচ্ছে? f ড্যাশটা হচ্ছে f বাই k। তো k এর মান সব সময় 1 এর থেকে বেশি, তো স্বাভাবিকভাবে যে f ড্যাশ এর মানটা কি হচ্ছে? না 1 এর থেকে কম হচ্ছে, তার মানে বল কমে যাচ্ছে। তাহলে এখানে হবে অপশন এ 9A। এবার আসা যাক কোশ্চেন নাম্বার 10। 10 এবং 11 দুটোই বই রয়েছে, 10 and 11 বইতে হিন্টস দেওয়া রয়েছে, সমাধান করা রয়েছে। এবার আসা যাক আমরা কোশ্চেন নাম্বার 12 এ যাব। তো কোশ্চেন নাম্বার 12 একই, আমরা এখানে দেখলাম f ড্যাশ সমান f বাই k, যেহেতু পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান দিয়েছে 2, তাহলে প্রযুক্ত বল অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে 12, ডি অপশন হবে। এবার আসা যাক কোশ্চেন নাম্বার 13। বলছে নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িতাধানের মধ্যে একটি ধাতব পাত অন্তর্ভুক্ত করা হলে তড়িতাধান দুটির মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল কি হবে? না, যেহেতু একটা ধাতব পাতকে আমরা ইনক্লুড করেছি, তার প্রভাবে কি হবে? না, ধাতব পাত মানে কি? না, সে কি হবে? না, সে হচ্ছে একটা উত্তম পরিবাহী। তো যেহেতু আমরা যেহেতু দুটো তড়িতাধান অলরেডি ছিল, তার মাঝে একটা ধাতব পাতকে অন্তর্ভুক্ত করে দিয়েছি, তার ফলস্বরূপ কি হবে? না, তড়িতাধানের মধ্যে যে আকর্ষণ বল ছিল আগের মতো, সেটা কিন্তু থাকবে না, তার থেকে কিন্তু হ্রাস পেয়ে যাবে, যেহেতু এটা পরিবাহী, এটা অন্তরক নয়। তো সেই জন্য এখানে অপশন যেটা হবে সেটা হচ্ছে 13A কমবে। তো 14 দাগে যে অঙ্ক রয়েছে, তো এটা নিয়ে আমাদের অনেকটাই পরিশ্রম করতে হবে। তো সেটা নিয়ে আমি একটু তোমাদেরকে বলি যে 14 দাগের প্রশ্নটা আমরা কি করব। তো এইখানে এটা একটু বড় অঙ্কই রয়েছে। তো 14 দাগে যে অঙ্কটা রয়েছে সেখানে একটা নিটের অঙ্ক। তো এটার জন্য আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। এইখানে দেখবে দুটো ডায়াগ্রাম ড্র করা রয়েছে, এখানে দুটো ডায়াগ্রাম ড্র করা রয়েছে। সেই দুটো ডায়াগ্রামের কথায় আসা যাক। তো দুটো পিট বল রয়েছে, সেই পিট বল থেকে যেটা এখানে পরিষ্কার বলা রয়েছে যে সাম্য অবস্থান থেকে প্রথমটার ক্ষেত্রে দূরত্ব r, পরেরটার ক্ষেত্রে r ড্যাশ। এবারে বলছে যে দুটোর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, অর্থাৎ দ্বিতীয় যেটা মানে r ড্যাশ এবং r এর মধ্যে একটা সম্পর্ক বের করতে বলেছে। তো এই ক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে দুটো ডায়াগ্রামই অ্যাকচুয়ালি ড্র করে নিতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট, এখানে দুটো পিট বল ধরলাম আর এটা তাদের মিড পয়েন্ট গুলো ধরলাম। তোমরা স্কেল দিয়ে ড্র করবে। এই কোণগুলো, এটা থিটা, এটাও থিটা, আর এই ডিসটেন্সটা বইতে যেটা রয়েছে সেটা হচ্ছে r। আরেকটা ডায়াগ্রাম যেটা রয়েছে সেটা হচ্ছে এর থেকে অর্ধেক রয়েছে এবং
এই ক্ষেত্রে একে ধরা হয়েছে কত না থিটা ড্যাশ রয়েছে, আমরা যদি একটা সিম্পলিফিকেশন যদি ধরি তো থিটা ড্যাশ, এটাকে থিটা ড্যাশ ধরলাম, আর এটা বইতে রয়েছে y, আমাদেরটায় রয়েছে আর দ্বিতীয় ছবিটায় রয়েছে সেটা হচ্ছে y/2, আর এই ডিসটেন্সকে নাম দেওয়া হয়েছে r ড্যাশ। তো এবারে দেখো এখানে এই r ড্যাশ এবং r এর মধ্যে যেহেতু একটা সম্পর্ক চাইছে, তো এই জন্য আমি কি করেছি যে এই দুজনের আধান পরিষ্কার এখানে যেটা বলা রয়েছে যে সম আধান, প্রশ্নতে পরিষ্কার বলা রয়েছে যে সাম্যাবস্থায় দুটির মধ্যে দূরত্ব অত সম পরিমাণের আধান বাই, তাই দুটোরই আধান আমি কিউ আর কিউ ধরছি উভয় ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবে টান বল ক্রিয়া করছে, ওজন নিচে ক্রিয়া করছে, তো এগুলো তো থাকবে। তো এবারে আবার টানেরও বিভিন্ন উপাংশগুলো আমরা পাবো, কারণ এটাও থিটা যেহেতু। এবার প্রশ্ন হচ্ছে আমরা টানের যদি উপাংশের সঙ্গে সঙ্গে এই দুটো আধান সমান রয়েছে, অর্থাৎ আমি বলছি সম প্রকৃতির রয়েছে, ওই জন্য একটা বিকর্ষণ বল ক্রিয়া করবে, সেটা হচ্ছে F, আর এই দিকে একটা t sin থিটা, যেটা t এর উপাংশ বের করছি, এদিকে t cos থিটা। তো এখান থেকে সবচেয়ে প্রথম যেটা কাজ করব আমরা প্রযুক্ত বলের রাশিমালা, আমি শূন্য মাধ্যম ধরেই করছি, আর কি সরি আজকাল লেখা হয়নি। এরপরে যে কাজটা করতে হবে, সাম্য অবস্থায় আমরা দেখতে পাচ্ছি t cos থিটা আর mg পরস্পরের সমান, আর এদিকে t sin থিটা f, এই দুটো পরস্পরের সমান। আবার এইখান থেকে আরেকটা যেটা কাজ আমরা করতে পারবো সেটা কি না tan থিটা বের করে নিতে পারবো দুটোকে ডিভাইড করে। তো tan থিটা এটাকে ডিভাইড করে দিচ্ছি এটা দিয়ে, তো tan থিটা সমান হচ্ছে f বাই mg। তো এই কাজটা আমরা করব, আর এখান থেকে হচ্ছে q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার বাই mg। তো এটা করলাম। তো এবার প্রশ্ন হচ্ছে tan থিটার মান কিন্তু এখান থেকে সহজে বের করা যাচ্ছে, কি করে না লম্ব বাই ভূমি। তাহলে এইখান থেকে যখন আমরা লম্ব বাই ভূমি করব, তো স্বাভাবিকভাবে এখানে একটা r/2 আসছে, আর কি আসছে না এখানে একটা ওর সঙ্গে একটা y আসছে, এই জন্য আমরা কি লিখছি না r/2 y কেন না ভূমি হচ্ছে y। তো এই জন্য এখানে আমরা একটা চেঞ্জ করব, সেটা হচ্ছে কি না আমি এর জন্য এক্সপ্রেশন এইভাবে লিখছি যে r/2 বাই y ইকুয়ালস টু যেটা রয়েছে আমাদের q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার বাই mg। তো এটা একটা ইকুয়েশন লিখলাম, এটা হচ্ছে আমরা চিত্র নাম্বার 1 এর জন্য। একই ভাবে এই চিত্র থেকেও আমরা লিখতে পারবো কি রকম না এই ক্ষেত্রে tan থিটার জায়গায় আমি এরকম লিখব tan থিটা ড্যাশ, আর তো কোনো সেরকম পরিবর্তন নেই, শুধুমাত্র r স্কয়ার আর এখানে mg। তো tan থিটা ড্যাশ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি না r ড্যাশ বাই 2, আর এখানে অলরেডি একটা দেখতে পাচ্ছি y বাই 2 থাকছে। তো এখানে যেহেতু আমাদের ডায়াগ্রামে r ড্যাশ ধরেছিলাম সেই জন্য লেখা এটা, আর এটা সেমই থাকছে 4 পাই এপসিলন 0 r স্কয়ার বাই mg। তো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তো এখানে ইকুয়েশন 1 এবং 2 আমাদের কাছে রয়েছে। তো আমরা কি করব এবারে না ইকুয়েশন 1 এবং 2 কে আমি ডিভাইড করে দিয়েছি, অর্থাৎ ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1, কারণ যেহেতু r ড্যাশ এর মানের প্রয়োজনীয়তা রয়েছে। তো এটাকে ডিভাইড করলে যেটা তোমরা দেখতেও পাচ্ছ নিশ্চিত যে এখানে যে 2 টার কথা আমরা ভাবছি y তো এমনিও কেটে যাচ্ছে, তো এখানে একটা কি আসছে না r ড্যাশ আসছে আর একটা 2 থাকছে। তো এই জন্য আমরা এখানে এইভাবে পেয়েছি 2r ড্যাশ বাই r ইকুয়ালস টু, অলরেডি এখানে দেখো সরি এখানে একটা r ড্যাশ ছিল, এখানে r ড্যাশটা লেখা হয়নি কারণ এদের মধ্যবর্তী দূরত্ব r ড্যাশ রয়েছে r নয়। তাহলে এইখানে একটা 2 থাকছে, কারণ এই 2টা রয়ে যাচ্ছে, ওই 2টা উপরে চলে গেছে। তো এখান থেকে কত আসছে না
r dash এর হোল স্কয়ার r স্কয়ার বাই r dash এর হোল স্কয়ার। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই এখান থেকে ডিভাইড করার পর এগুলো সবই কেটে যাচ্ছে, তাহলে r dash এর কিউব বাই এখান থেকে দেখতে পাচ্ছি যেটা r কিউব বাই 2। তো এখানে একটা অপশন তোমরা দেখতে পাবে, এখানে r dash সমান এরকম একটা অপশন রয়েছে। তো এই অপশনটা ডি অপশনে রয়েছে, এর জন্য উত্তর হবে ডি। একটু বড়, যেহেতু নিচের অঙ্ক বুঝতে পারছো একটু বড় হবে, তো এখান থেকে ডিভাইড করে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। তো এরপর একটা 15 দাগে এআইট্রিপল এর অঙ্ক রয়েছে, কিন্তু আমি সেটা এখন এই ভিডিওতে করাচ্ছি না, কারণ না হলে এই ভিডিওটা বড় হয়ে যাবে। তো সেটা যেহেতু পরের ভিডিওতে আমাদের ছোট ছোট প্রশ্নই বেশি রয়েছে, অর্থাৎ শেষের দিকে অঙ্কগুলোর মধ্যে অনেকগুলো বইতে বসে দেওয়া রয়েছে, ওই জন্য আমি 15 দাগের অঙ্কটা এমসিকিউ সেকেন্ড পার্টে আমি শুরুটা করাবো। আমরা এখন ছোট প্রশ্নের দিকে একটু চলে আসি। সেটা হচ্ছে কেন, যেহেতু আমাদের 27 অবধি এখানে টাচ করতে হবে এই ভিডিওতে, তাহলে আমরা বাকিটা পরের ভিডিও টাচ করতে পারবো। তো এবার চলে আসা যাক কোশ্চেন নাম্বার 16। তো 16 খুবই সহজ রয়েছে, শুধুমাত্র একটু ক্যালকুলেশনের প্রয়োজন রয়েছে। সেটা হচ্ছে দুটো আধান রয়েছে +4q এবং +q। তো এখানে যে দুটো আধান রয়েছে, এরকম অঙ্ক আমাদের টেক্সট বইতে অনেকগুলো করেছি আমরা। তো 4q কিউব বলছে যে কোন অবস্থানে, অর্থাৎ সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ প্রবাহ শূন্য হবে সেটা কোনটা। তো স্বাভাবিকভাবে দুটো সমজাতীয় যেহেতু রয়েছে, তো সমজাতীয় যেহেতু আধান রয়েছে, তো স্বাভাবিক ইন বিটুইন কোন একটা বিন্দুতে আমি, যেহেতু এটা কম মান, তো এর কাছাকাছি হওয়ার কথা। ধরো এটা a, এটা b, আর এটাকে হয়তো আমি যেখানে পাওয়া যাচ্ছে সেটাকে আমি ও ধরলাম। তো এবার প্রশ্ন হচ্ছে, এই যে মোট, সে মোট ডিসটেন্সটা রয়েছে কত না 30 সেন্টিমিটার মোট। আর মোট 30 সেন্টিমিটার সঙ্গে এইটা হচ্ছে x, আর এটা x মনে মনে ধরলাম, তাহলে এটা কত হবে, এটা ধরে নিলাম 30 - x। তো যেহেতু ওদের তড়িৎ প্রবাহ শূন্য, তাহলে আমি প্রথম কাজ করব সেটা হচ্ছে E1 বের করব। তাহলে E1 কিসের জন্য, নাই 4q আধানের জন্য। E2 কিসের জন্য, নাই q আধানের জন্য। তো স্বাভাবিক লব্ধি যেটা হবে সেটা হচ্ছে, আমি এইটার কথা বলছি, E আমাদের E2 - E1। এটা 0 হবে, কারণ শর্ত অনুসারে বলেছে তড়িৎ প্রবাহ যে বিন্দুতে শূন্য হবে, তাহলে ও বিন্দুতে যে তড়িৎ প্রবাহ শূন্য ধরছি, তাহলে সেই বিন্দুর কথা আমি ভাববো। তাহলে এখান থেকে আমরা কি করব না, E1 সমান কত লিখব না 4q / x²। বাট সিরিজ পদ্ধতিতে করছি, ওই জন্য 4/x² লিখে নি। তোমরা এসআইতেও করতে পারো, সেম নিয়ম কমন থাকবে, বারবার লিখতে হবে বলে আমি লিখছি না। নেক্সট হচ্ছে q / E2, সেটা হচ্ছে 30 - x²। তো যেহেতু লব্ধিটা শূন্য, তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারি q / 30 - x² minus 4q / x² equals to 0। তো এখান থেকে যদি কমনের কথাতেও আসি, আমি কি করলাম, এটাকে বলি এইদিকে নিয়ে গেলাম, থাক তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, আমি নরমাল ভাবেই করি। উভয় পক্ষে বর্গমূল নিলাম, তাহলে বর্গমূল নিলে কত আসছে 2/x আসছে। তো এখান থেকে কত লিখবো না x equals to 60 - 2x। তাহলে এখান থেকে 3x equals to 60, অতএব x equals to 20 সেন্টিমিটার। তার মানে 4q আধান থেকে 20 সেন্টিমিটার দূরে নিউট্রাল পয়েন্ট কিংবা উদাসীন বিন্দু কিংবা তড়িৎ প্রবাহ শূন্য হবে। তাহলে এখানে যদি দেখা হয় 16 দাগে বি অপশনে এই কথাটা কিন্তু রয়েছে, তাহলে উত্তর হবে বি। এবার আসি আমরা কোশ্চেন নাম্বার 17 এ। কোশ্চেন নাম্বার 17 এ আমাদের যা প্রশ্ন রয়েছে খুবই সহজ। তো এটা ইলেকট্রন রয়েছে, এটা তার তড়িৎ ক্ষেত্রের জন্য বলা হচ্ছে ইলেকট্রনের যে ওজনের সমান। তো স্বাভাবিকভাবে F = mg আমরা জানি। তো F হচ্ছে কত না QE, তো QE = mg। তো Q এর জায়গায় আমরা বলবো -e * e। যেহেতু মানের কথা বলেছে, তাই সেটা মাইনাস চিহ্নের কোনো প্রয়োজনীয়তা নেই। তো এই জন্য আমরা এখান থেকে কি লিখবো না, যেহেতু জিজ্ঞেস করেছে E এর মান, তো E = তাহলে এখান থেকে জানাবে mg/e। তার মানে মাইনাস চিহ্নের কোনো গুরুত্ব থাকছে না, এমনি অপশনেও নেই। তো এটা মাথায় রাখতে হবে। এবারে কোশ্চেন নাম্বার 18 একটা খুব ইন্টারেস্টিং আইআইটি এমসিকিউ রয়েছে, আইআইটি 2004 এ। এটা খুবই শিক্ষণীয়।
তো এখানে একটা যা দেখতে পাচ্ছি একটা ষড়ভুজ রয়েছে আমার যতটা মনে হচ্ছে, আর তার এখানে একটা কেন্দ্রবিন্দু রয়েছে ও। তো এইখানে নাম দেওয়া হয়েছে কি পি কিউ আর এস টি ইউ, তাই সম্ভবত নাম দেওয়া রয়েছে। অনেকগুলো অপশন রয়েছে, শুধুমাত্র একটা কথা বলেছে আর বিন্দুতে রাখা একটি ধনাত্মক আধানের জন্য, তার মানে এটা শিওর ধনাত্মক আধানের জন্য সৃষ্ট তড়িৎ প্রাবল্যের দ্বিগুণ হবে ওতে। অর্থাৎ এখানে ধনাত্মক রাখাই রয়েছে, এইখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে সেটা এর দ্বিগুণ হবে। তাহলে অনেকগুলো অপশন দিয়েছে, তার মধ্যে কোনটা ঠিক হবে? দেখো এর জন্য এখানে দ্বিগুণ হবে, তার মানে ডেফিনেটলি এইখানে যেটাকে থাকতে হবে সেটা কি হবে না, এইখানে যেটা থাকতে হবে সেটা এরকম হতে হবে যাতে করে দুটোর লব্ধি যেন যোগ হয়। তো এখানে যতগুলো অপশন রয়েছে এইখানে যদি আমি নেগেটিভ একটা আধান রাখি তাহলে দেখো প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে, তাহলে যে লব্ধিটা হবে যেহেতু সমান পরিমাণের বল সেটা কি হবে না যোগ হয়ে যাবে। কিন্তু এখানে বলেছি কি তড়িৎ প্রবলের কথা, তার মানে কি যদি আর এ ধনাত্মক আধান রাখার জন্য ই তড়িৎ প্রবল সৃষ্টি হয় তাহলে মাইনাস ইউ এর জন্য কি হবে ই তড়িৎ প্রবল সৃষ্টি হবে। তার মানে কি এইখান থেকে যখন আমরা বের করব এই ও বিন্দুর কথা যদি আমরা ভাবি তাহলে কি হবে, এই ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবল কি দেখব না এই বিন্দুর ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি না এই ধনাত্মক আধান আর এই ঋণাত্মক আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে তাহলে নরমালি কি হয় না এই বিন্দুতে যদি আমি ভাবি, আবার যদি এই বিন্দুতে থাকা আধানের জন্য যদি ভাবি তাহলে এইখানে নেগেটিভ আর এখানে পজিটিভ থাকলেই তাদের কি হবে আকর্ষণ বল ক্রিয়া করবে, তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য উভয় একই দিকে হবে। তার মানে এই দুটোতে অপোজিট থাকতেই হবে। আর থাকলো পি এস আর কিউটি, না এগুলো সবগুলোতে সমজাতীয় থাকতে হবে কর্ণ বরাবর যাতে করে পরস্পর পরস্পরকে প্রতিবিম্বিত করতে পারে। তো এখানে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে দেখো একটা নেগেটিভ নেগেটিভ অপশন রয়েছে, তো সমজাতীয় হচ্ছে, তো সমজাতীয় হওয়া মানে স্বাভাবিক কি হবে পরস্পরকে নিউট্রালাইজ করবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে সেটা কি হচ্ছিল না এই ক্ষেত্রে যেটা হচ্ছিল সেটা কি না একই দিকে হচ্ছিল। আর এই দিকে একটা অপশন রয়েছে দেখো প্লাস প্লাস, তো প্লাস প্লাস হলে কি সমজাতীয়, তাহলে লব্ধি শূন্য হয়ে যাবে, কারণ সমজাতীয় হওয়া মানে লব্ধি কিন্তু শূন্য হয়ে যাবে। এরকম অঙ্ক কিন্তু তোমরা উদাহরণ দেখেছো। তা এইখান থেকে ওই জন্য আমরা কি করব একটা অপশন দেখতে পাচ্ছি সি, সেই সি অপশনটা কিন্তু হবে। অর্থাৎ কি কি আছে এখানে মাইনাস প্লাস প্লাস আর মাইনাস প্লাস মাইনাস। তো এটা আমরা এখানে সেইভাবেই কিন্তু ড্রয়িংটা করে রাখলাম। মাইনাস প্লাস প্লাস দেখো মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তো এখানে সেইভাবেই আমরা কিন্তু করছি। এইবারে আমরা নেক্সট কোশ্চেন দিকে যাব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19 এবং 20। তো খুবই সহজ এই দুটো প্রশ্ন। কোশ্চেন নাম্বার 19 এ বলা রয়েছে একটা ধনাত্মক আধান রয়েছে, তো সেই ধনাত্মক আধান থেকে বলরেখাগুলো কি হবে না স্বাভাবিক সেটা রেডিয়ালি আউটওয়ার্ড অর্থাৎ অরীয়ভাবে বাইরের দিকে হয়। তার মনে করে দেখো বলরেখা পড়ার সময় আমরা দেখেছিলাম কিন্তু এরকম ছিল। আর ঋণাত্মকের সময় কি হয় অরীয়ভাবে অন্তর্মুখী। তো অরীয়ভাবে অন্তর্মুখী কোন অপশন আছে 20 ডি অপশনে রয়েছে, তো এটাও তোমরা পারবে। নেক্সট হচ্ছে 21 এ যে ডায়াগ্রামটা রয়েছে সেই ডায়াগ্রামটা যদি আমরা একটু দেখি এইরকম রয়েছে। আর দেখবে লক্ষ্য করে এখানে একটা Q1 আধান, এখানে একটা Q2, আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে বলরেখা যদি অভিমুখ রেখা হয় Q1 এর ক্ষেত্রে ঢুকছে অর্থাৎ প্রবেশ করছে, আর Q2 এর ক্ষেত্রেও প্রবেশ করছে। তো দুটোতেই প্রবেশ করা মানে অবশ্যই দুজনই ঋণাত্মক, আর 20 ডি অপশনে সেরকম দেখলা হবে, তাহলে দুটোই ঋণাত্মক হবে, তাহলে এই জন্য বলরেখা সেখানে প্রবেশ করছে। তার মানে 21 এর দাগে হবে এটা অপশন এ। তোমরা 22 এর দাগ থেকে প্রশ্ন পড়ো, আমি যতক্ষণ একটু বোর্ডটা মুছে নিই। তো এবার প্রশ্ন হচ্ছে আমরা 22 এবং 22 এর প্রশ্নটা খুব সহজ রয়েছে, এরপর আমরা 23 একটা দেখব। 23 একটা একটু ক্যালকুলেশন পার্ট রয়েছে। তো 22 এর দাগে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের কথা আসি। সেইখানে
রয়েছে যে সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে r দূরে। দেখো ফাঁপা গোলক যদি হয় ভেতরে তো তড়িৎ প্রাবল্য 0, তাহলে ব্যাসার্ধ যদি r হয়, প্রশ্নে বলা রয়েছে r greater than r, তাহলে কোনো অসুবিধা নেই। বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিংবা তার সারফেসে আছে, তার বাইরে অবশ্যই আছে, তাহলে সূত্র তো তড়িৎ প্রাবল্য যাই ছিল তাই থাকবে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে E proportional to 1/r², তার মানে এটা হবে অপশন ডি, অর্থাৎ 22 হবে অপশন ডি। 23 এর দাগে আমাদের একটু আচ্ছা 23 এর দাগে খুবই সহজ আছে, ক্যালকুলেশন নেই সেরকম, 24 এ বড় ক্যালকুলেশন রয়েছে। 23 এর দাগে বলা রয়েছে 2 মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলকে কোনো ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি করে না, কোথায়? মানে একটু আগেই বললাম যে ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না, আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করেও দেখেছি, মনে করো দেখো গোলীয় ফলকের ক্ষেত্রে। তো সেই জন্য এটা অপশন হবে 23 এ হবে। এবার আমরা একটু কোশ্চেন নাম্বার 24, একটা ভালো প্রশ্ন রয়েছে এই ক্ষেত্রে একটা 8q আধান রয়েছে, আর সেখান থেকে দেখতে পাচ্ছি যেটা আমরা -2q আধান রয়েছে, দুটো আধান, আর এখানে x অক্ষতে অবস্থান করেছে, তার মানে এটা হচ্ছে x = 0 আর এটা হচ্ছে x = l। এবার এখানে বলা রয়েছে যে x অক্ষের উপর কোন অবস্থানে কিংবা কোন বিন্দুতে দুটি তড়িৎ আধানের জন্য নেট তড়িৎ ক্ষেত্র 0 হবে। তো এই ক্ষেত্রে আমি একটু বলি, মাঝে তো কোথাও হবে না, যেহেতু বিপরীত জাতীয় আধান, তো স্বাভাবিক লব্ধি কখনোই 0 হবে না। তো যেহেতু এর মান কম, তো এরই কোনো দিকে হবে, ধরো তাহলে এটাকে যদি আমি a b ধরি, তো এটাকে আমি নাম দিলাম সাপোজ n, নিউট্রাল পয়েন্ট ধরে n নাম দিলাম। তো এই ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশনটা করব, তো n বিন্দুতে 8q এর জন্য কত হবে না 8q, আর এটা তো বলেই দিয়েছে l, তাহলে এটাকে বললাম কত x ডিসটেন্স, তাহলে কত হবে আমি সিরিয়াস এ লিখলাম, তাহলে 8q বাই l প্লাস x²। তাহলে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অবশ্যই যেন এই -2q এর জন্য যত সেটা হতে হবে। তো মাইনাস তো শুধু বোঝানোর জন্য ঋণাত্মক বলে, তো মান নিচ্ছি আমি, তার মাইনাসের কোনো দরকার নেই। তো 2q বাই ডিসটেন্সটা কত, 2q ছিল বাই x²। তো এইখান থেকে যদি আমরা সলভ করি, তাহলে এখানে দেখতেই পাচ্ছ এখানে কত আসছে 4, আর এইখানে থাকছে কত এখানে 4, আর হচ্ছে l প্লাস x এর হোল স্কয়ার 1/x²। তো এখান থেকে আমরা রুট ওভার নিলে কত আসবে 2x সমান l প্লাস x, তাহলে এখান থেকে আসছে x সমান l। তার মানে এই x টা হচ্ছে l, এটাকে তোমরা x না নাম নিয়ে অন্য কিছু নিতে পারো, যেহেতু x এখানে রয়েছে তোমরা y ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তার মানে স্থানাঙ্কটা এখানকার কত হবে, অলরেডি l ছিল, তাহলে l প্লাস l 0, অর্থাৎ 2l 0। তো এখানে অপশন একটা দেখতে পাবে তোমরা 24 এ a তে 2l 0। এবার আসা যাক 25 এবং 26 নিয়ে, কারণ 27 তো বইতে পড়ে দেওয়া রয়েছে, ওই জন্য সেটা নিয়ে আলোচনা করছি না। 25 এ তাকে দেখবে একটি ধাতব গোলক রয়েছে, তাকে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে। তো সেখান থেকে বলা হয়েছে এদের মধ্যে কোনটা তড়িৎ গোলক অনুসরণ করবে। দেখো একটা ধাতব গোলক যদি হয়, তো ডেফিনেটলি ভেতরে তো কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নেই, তাই তো? তো ভেতরে কি এই কোষে যেরকম ভেতরে কোনো আধানই থাকে না, তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের প্রশ্ন উঠছে না। তো তড়িৎ যে বলরেখাগুলো রয়েছে তার মধ্যে দেখবে একটা এরকম ঢুকেছে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেনি, এইরকম বেরিয়ে গেছে। তো এটাই হবে, কারণ ভেতরে তড়িৎ ক্ষেত্র নেই, তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেহেতু ভেতরে তড়িৎ বলরেখা থাকার কোনো প্রশ্ন উঠছে না, তো এই জন্য একটা অপশন হবে ডি। নেক্সট কোশ্চেনে আসা যাক, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 26, এটাই লাস্ট, কারণ কোশ্চেন নাম্বার 27 যেহেতু আমি একটা পেজ শেষ করতে চাইছি, সেটা হচ্ছে 68, তো এই জন্য 27 টা কইটো মানে পড়ে যাওয়া রয়েছে, হিন্টস দেওয়া রয়েছে, সলভ করে দেওয়া রয়েছে, সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে, সমস্যা হলে বলবে। আমরা যে একটা বড় অঙ্ক রেখেছি আমি AIT বই 13 এ, সেটা হচ্ছে 15 দা, পরের ভিডিওতে আমরা সেটা থেকে শুরু করব। তো আমরা এখানে 26 এর আগে যদি দেখা হয়, একটা ক্যাপিটাল কিউ মানে তড়িৎ আধান রয়েছে, আর আরেকটা আধান রয়েছে Q0, সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ রয়েছে, আর একটা হচ্ছে কত Q0, তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে E। এবারে ক্যাপিটাল Q আধান as it is থাকলো, -Q0 আনা হলো Q0 এর জায়গায়।
তখন জিজ্ঞেস করা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রবলের কি পরিবর্তন হবে। দেখো তড়িৎ ক্ষেত্র প্রবলের কোনো পরিবর্তন হবে না, মান একই থাকবে, শুধুমাত্র অভিমুখটা চেঞ্জ হয় যেহেতু নেগেটিভ সাইনের জন্য। তো এইখানে তো মানের কথা জিজ্ঞেস করেছে, দেখো এখানে কি বলছে, ওই কি অবস্থানে তড়িৎ ক্ষেত্রের মান কি হবে। তড়িৎ ক্ষেত্রের মানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে, কারণ এদের মধ্যে আগে বিকর্ষণ বল কাজ করছিল, এখন আকর্ষণ বল। তো অভিমুখটা আলাদা হতে পারে কিন্তু যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেটা কিন্তু সেম থাকছে। ওই জন্য এটাকে আমরা বলবো 26 ডি। 27 বইতে করে দেওয়া রয়েছে, সেই জন্য আমি এখন আপনাদের নিয়ে আলোচনা করছি না। আমরা নেক্সট ভিডিওতে এমসিকিউ প্রথম যেটা রয়েছে 15 দাগে সেটা নিয়ে আলোচনা শুরু করব, সেটা করে তারপরে বাকি যে রয়েছে 55 দাগ অবধি তার মধ্যে অনেকগুলো বইতে করে দেওয়া রয়েছে, সেগুলো তোমাদের দেখতে দেবো। তো সেই অবধি আলোচনা করে এমসিকিউ পার্টটা আমরা কমপ্লিট করব, তারপরে সেকেন্ডের দিকে যাব। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, নিজের খেয়াল রাখবে, মন দিয়ে পড়াশোনা করবে। কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।